পৃথিবীর সবচেয়ে বড় ফরেস্ট হলো অ্যামাজন রেইন ফরেস্ট, যেই জঙ্গলের মাঝে লুকিয়ে আছে হাজার হাজার রহস্য। তবে কল্পনা করো তো, সেই পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজনের ভেতরেই আছে একটা সোনায় মোড়ানো শহর। যেই শহর এতটাই সুন্দর যেখানে গেলে কেউ আর ফিরে আসতে চায় না। কল্পনা করতে বললাম না, আসলে এটা একটা বাস্তব ঘটনা। কর্নেল পার্সি ফসেট সেই সোনার শহরের উদ্দেশ্যেই বারবার তার অভিযান শুরু করেছেন এবং শেষ পর্যন্ত যা পাওয়া গেছে তা সত্যি চমকে দেওয়ার মতো। মনে হয় মেজর ফসেটকে। সালটা 1905। আয়ারল্যান্ডের আর্মি ব্যারাকে আজ হরিণ শিকারের একটা প্রতিযোগিতা চলছে। ফসেটের মতোই আরও বহু আর্মি তাদের ঘোড়া সমেত তৈরি হয়ে আছে। ফসেটের স্ত্রী নিনা ছেলে জ্যাককে সাথে নিয়ে সেখানেই উপস্থিত রয়েছে তাকে উৎসাহ দেওয়ার জন্য। এরপর প্রতিযোগিতা শুরু হয়। বাকিদেরকে হারিয়ে ফসেট সেই প্রতিযোগিতায় জিতে যায়। প্রতিদ্বন্দ্বীরা সবাই ফসেটকে সাধুবাদ জানায়। নিনা আর জ্যাক খুব খুশিও হয়। ওই দিন সন্ধ্যাবেলায় ফসেট ও নিনা একটি রয়্যাল পার্টিতে নিমন্ত্রিত ছিল। আজকের মতো ফসেট তার যোগ্যতার প্রমাণ বরাবরই দিয়ে এসেছে, কিন্তু কোনো রকমের পুরস্কারের মতো সম্মান সে পায়নি। তাই সে আশা করেছিল আজ হয়তো তেমন কিছু সে পেতে চলেছে। পার্টিতে এসে নিনা এবং ফসেট বলরুমে বাকিদের মতো ডান্স করতে শুরু করে। আজকের প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ফসেটকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করতে চায়, কিন্তু তার একজন কর্মী এসে বাধা দেয়, কারণ ফসেটরা তাদের তুলনায় অনেক নিচু পদস্থ। এছাড়া ফসেটের বাবা তার শেষ জীবনে এমন কিছু কাজ করেছিল যাদের জন্য তাদের পরিবারের নামটা খুবই খারাপ ছিল। তাই বারবার নিজের বীরত্বের প্রমাণ দিলেও ফসেট কোনোদিনই তার প্রাপ্য সম্মানটা পায় না। সেদিনও কোনো পুরস্কার বা সম্মান ছাড়াই ফিরতে হয় ফসেটকে। এভাবেই 1 বছর কেটে যায়। হঠাৎই 1906 সালের মার্চ মাসে লন্ডনের জিওগ্রাফিক্যাল সোসাইটি থেকে বার্তা পেয়ে ফসেটকে ইংল্যান্ডের পথে পাড়ি দিতে হয়। সাউথ আমেরিকায় অবস্থিত বলভিয়ার ম্যাপ এখনও অসম্পূর্ণ, আর ওই অঞ্চলে এখন রবার উৎপাদনের চাহিদা এবং দাম দুটোই বৃদ্ধি পেয়েছে। তাই ব্রাজিল এবং বলভিয়ার মধ্যে খুব শীঘ্রই এই নিয়ে একটি যুদ্ধ লাগতে পারে। এই কারণেই দুই দেশের মাঝে সীমানা তৈরি করার জন্যই ফসেটকে ডাকা হয়েছে। কিন্তু সার্ভের কাজ ভেবে ফসেট প্রথমত সেই কাজে খুব একটা সন্তুষ্ট হয়নি। তবুও জিওগ্রাফিক্যাল সোসাইটির সভাপতি ফসেটকে তার কাজের গুরুত্ব, ঝুঁকি এবং সম্মান সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেয়। সবটা শুনে ফসেট সেই প্রস্তাবে রাজি হয়ে ফিরে আসে তার পরিবারের কাছে। নিনা দ্বিতীয়বার মা হতে চলেছে, আর জ্যাকও খুবই ছোট। তবুও কর্তব্যের টানে ফসেট 1 মাসের মধ্যেই তার নতুন যাত্রায় পাড়ি দেয়। এপ্রিল মাসে পানামার আটলান্টিক মহাসাগরের বুকে জাহাজের মধ্যেই ফসেটের সাথে প্রথম দেখা হয় কস্টিনের। আসলে কস্টিন এই যাত্রার কথা জানতে পেরে সে এখানে এসেছে এই যাত্রায় ফসেটের সঙ্গী হতে। পরবর্তীকালে ফসেটের এই কঠোর যাত্রার সঙ্গী হয় কস্টিন। দিন রাত জঙ্গল পাহাড় পার করার পরে জুলাই মাসে গিয়ে তারা পৌঁছায় পূর্ব বলভিয়ার সীমান্তে, যার উল্লেখ ম্যাপে ঠিক মতো করে নেই। এই ঘন জঙ্গলে কোথাও বিষাক্ত সাপ বা কোথাও মৌমাছি। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতে তারা হঠাৎই জঙ্গলের ভেতর থেকে অপেরা সঙ্গীতের ধ্বনি শুনতে পায়, আর সেই পথ অনুসরণ করেই তারা অবশেষে গিয়ে পৌঁছায় তাদের প্রথম গন্তব্যস্থল ফ্যাজেন্ডা জ্যাকোভিনায়। একজন জাপানিজ সরকারের বার্তাবাহক তাদের স্বাগত জানায়। সেখানে পৌঁছে তার কাছ থেকে ফসেট জানতে পারে তাদের সরকার এখানে টেলিগ্রাম পাঠিয়েছে, তাদের কাজ এখানেই বন্ধ করে দেওয়ার জন্য, কারণ বাকি পথ আরও দুর্বিষহ এবং ঝুঁকিপূর্ণ। কিন্তু ফসেট সেই কথা মানতে চায় না, বরং সে তার মিশনকে সম্পূর্ণ করার জন্য এগিয়ে যায়। রাস্তা চেনানোর জন্য সেখানকারই একজন রাবার ব্যবসায়ীর কাছ থেকে একজন ইন্ডিয়ান কৃতদাস, 4 জন সহকারী কর্মী এবং 2 জন আর্মি অফিসারের সহ কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফসেট সেখান থেকে আবার দ্বিতীয় যাত্রায় পাড়ি দেয়। আগামী 2 বছরের জন্য এই নদী হয়ে ওঠে তাদের ঘর। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। নদীতে আজ জাল ফেলা হচ্ছে, আর পাশেই কয়েকজন আলোচনা করছে কোনো এক এলডোরাডোর সম্পর্কে, এমন একটা শহর যা নাকি সোনা দিয়ে মোড়া। তখনই হঠাৎ জাল ফেলতে ফেলতেই লোকটি খেয়াল করে সামনেই আরেকটা নৌকা করে একজন ব্যক্তি আসছে। তাকে দেখে জার্মানি মনে হচ্ছে, কিন্তু সে আদৌ বেঁচে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না। তারা সবাই যখন ওই লোকটির দিকে মনোযোগ দিয়ে আছে, তখন আচমকা একটি তীর এসে লাগে ফসেটের একজন সঙ্গীর গায়ে। সাথে সাথেই লোকটি জলে পড়ে যায়, আর তাকে বাঁচাতে ফসেটও জলে ঝাঁপ দেয়। চতুর্দিক থেকে তীরের আক্রমণ শুরু হয়। তারা যা হোক করে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে এগিয়ে যায়, কিন্তু ফসেট ওই আঘাতপ্রাপ্ত সঙ্গীকে আর বাঁচাতে পারে না। তবুও এই সফর থেমে যায় না।
এই টান গল্পে ফেরার আগে আজ আমি বেডজেলি সম্পর্কে বলবো, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সানি লিওনি। এখানে রেজিস্টার করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাবে 20টি ফ্রি স্পিন। এখানে প্রতি রেফারে পাবে 1000 টাকা, প্রথম ডিপোজিটে 200% এবং দৈনিক 35% রিলোড বোনাস। ফেসবুকে রিভিউ করে ফ্রিতে 150 টাকা এবং জন্মদিন বোনাস পাবে 5000 টাকা। টাকা ডিপোজিট এবং উইথড্র খুব সহজেই বিকাশ, নগদ, রকেট, উপায়, ফোনপে, গুগল পে, ইউপিআই ব্যাংকের মাধ্যমে করতে পারো। তো বেডজেলিতে রেজিস্টার করে অসংখ্য বোনাস পাও। লিংক ইজ ইন দ্য পিন কমেন্ট। যে কোনো অ্যাপে অর্থলগ্নি করার আগে একবার যাচাই করে নেবে, অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। ফসেট ওই ইন্ডিয়ান কৃতদাসকে জিজ্ঞেস করে, এই নদী শেষ হতে আর কতদিন বাকি আছে? তখন লোকটি পরপর বেশ অনেকগুলো কথা বলতে থাকে। সে বলতে থাকে, এখনো 2 সপ্তাহ বাকি। এখানে এক সময় বহু মানুষ বাস করত। সোনায় মোড়ানো শহর ছিল, যার হদিশ কোনো ইংরেজ এখনো পর্যন্ত পায়নি। আমি এখানে মুক্ত, কিন্তু ইংরেজদের এই জঙ্গল থেকে ফিরে যাওয়ার কোনো পথ নেই। ফসেট কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেই কৃতদাসের সমস্ত কথা শুনতে থাকে। রাতে তারা একটা পাড়ে বিশ্রাম নেয়। ফসেট মনে করে হয়তো কৃতদাস এই এতদিনের জার্নিতে পাগল হয়ে গেছে, তাই জন্যই সে এসব কথা বলছে। আর এই কারণেই সে এই ব্যাপারে আর বেশি চিন্তা না করে স্ত্রীর কাছ থেকে পাওয়া একটা চিঠি পকেট থেকে বের করে কস্টিনের হাতে দিয়ে পড়তে বলে। চিঠি পড়ে ফসেট জানতে পারে তার একটা ছেলে হয়েছে, যার নাম ব্রায়েন। সম্পূর্ণ যাত্রায় এই প্রথমবারের মতো ফসেট এই জঙ্গলে আসার সিদ্ধান্তে অনুতাপ করতে থাকে, কারণ তার ছেলের জন্ম হয়েছে আর এই সময়ে সে তার স্ত্রীর পাশে ছিল না। পরের দিন সকালে তাদের আরও একজন সঙ্গী মারা যায়। তার মৃতদেহ জলে ফেলে দিয়েই তাদেরকে এগিয়ে যেতে হয়। এদিকে খাবারও প্রায় শেষের পথে। এই নিয়ে বাকি সঙ্গীরা ফসেটের ওপর চড়াও হয়, ফিরে যেতে বলে। তাদের এই খাবারে আর বেশি দিন চলবে না। তবে কস্টিন সেই পরিস্থিতিটা সামলে নেয়। হঠাৎই ওই ইন্ডিয়ানটা চিৎকার করতে থাকে, আসলে তারা পৌঁছে গেছে। তাদের এই সমস্ত কষ্ট সার্থক হয়েছে। যদিও গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে ওই ইন্ডিয়ানকে আর খুঁজে পাওয়া যায় না। সে আজ সত্যি মুক্ত। জঙ্গলে ঢুকতেই তারা একটা শূকর দেখতে পায়। বহুদিন ধরে না খেয়ে থাকার পর আজ তারা অবশেষে একটা খাবারের সন্ধান পায়। এখানে এসেই ফসেট বুঝতে পারে ওই ইন্ডিয়ান কৃতদাসটা মোটেও পাগল ছিল না। সে যা বলেছিল তা একেবারেই সত্য। জঙ্গলের মাটিতে সে খুঁজে পায় কিছু মাটির আসবাবপত্র। ভালো করে খেয়াল করলে দেখতে পাওয়া যায় তার মধ্যে একটা শিবলিঙ্গও দেখা যাচ্ছে। ফসেট আজ নিশ্চিত হয়ে গেছিল যে এখানে একটা সময় জনবসতি অবশ্যই ছিল। হয়তো তারা জঙ্গলের আরো ভিতরে ঢুকতে পারত, কিন্তু তখনই সামনাসামনি চলে আসে একটি কালো চিতাবাঘ। আর এই জন্যই তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরতে থাকে। দেশে ফিরে ফসেট যেন সবার চোখে হিরো হয়ে গেছে। ফসেট ও নিনাকে আজ একটা ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়, যেখানে অন্যান্য উঁচু পদস্থ ব্যক্তিদের সাথে পরিচিত অভিযাত্রীরাও উপস্থিত রয়েছেন। এখানেই ফসেটের সাথে প্রথম পরিচয় হয় একজন ব্যবসায়ীর সাথে, যার নাম মরি। সেখানে তারা আদিবাসীদের নিয়ে চিন্তাধারা এবং জঙ্গল থেকে যে মাটির জিনিসপত্র খুঁজে পাওয়া গেছে এই সব কিছু নিয়েই আলোচনা করে। এরপর আরো অনেকটা সময় কেটে যায়। 1911 সালের ফেব্রুয়ারি মাসে ফসেটের হাতে একটা ডকুমেন্ট পড়ে। ট্রিনিটি কলেজ ডাবলিন থেকে নিনা এটা খুঁজে বার করেছে। 1753 সালে একজন পর্তুগিজ সোলজার এই ডকুমেন্টটি লিখে গেছেন, যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে ওই সোলজার এমন একটা শহর সম্পর্কে জানতে পেরেছে যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। প্রাচীন মূর্তি, মানব সভ্যতার চিহ্ন সব কিছুই রয়েছে সেখানে। নিজের বক্তব্যের সপক্ষে এমন একটা কঠোর প্রমাণ পাওয়ার পর ফসেট আর এক দণ্ডও অপেক্ষা করতে চায়নি। এই জন্যই সে একটা কনফারেন্স ডাকে। এই কনফারেন্সে ফসেট সবাইকে জানায় অ্যামাজনের জঙ্গলে হারিয়ে যাওয়া সেই সভ্যতার সম্পর্কে, যে শহরটা তৈরি হয়েছে সোনা দিয়ে। সেই সময় পর্যন্ত ইতিহাসের সেই সমস্ত সভ্যতার আবিষ্কার হয়ে গেছে। আর ফসেট সেই জন্যই সেই সোনার শহরের নাম দিয়েছিল জেড, যেটা ইংরেজি বর্ণমালায় সব থেকে শেষের অক্ষর। এই কনফারেন্সে ফসেটকে নানা রকমের প্রশ্ন এবং তর্কের সম্মুখীন হতে হয় অ্যামাজনের জঙ্গলে লুকিয়ে থাকা এই শহর নিয়ে, জঙ্গলের গভীরে বসবাসকারী আদিবাসী গোষ্ঠীদেরকে নিয়ে, ভৌগোলিক ইতিহাসের বিবর্তন নিয়ে ফসেটের চিন্তাধারার ওপর পুরো কনফারেন্স হলে সবাই যখন ব্যঙ্গ করছে, সেই সময়ই মরি বলে ওঠে সে ফসেটের কথায় একমত। আর এই ঐতিহ্যের খোঁজে সেও ফসেটের সাথে যেতে চায়। সে ফসেটকে স্পন্সরও করবে। আর তাদের এই যাত্রায় কস্টিনও সঙ্গী হওয়ার জন্য রাজি হয়ে যায়। নিনা বরাবর স্বামীর সমর্থক হয়ে এসেছে। ফসেটের অবর্তমানে সে একাই জ্যাককে বড় করেছে, এমনকি ব্রায়েনকেও জন্ম দিয়েছে। কিন্তু এবার নিনা ফসেটের সাথে যেতে চায়, সেও ওই জঙ্গলের খোঁজ করতে চায়। আর সেই তো ট্রিনিটি কলেজ থেকে এই ডকুমেন্টটা খুঁজে পেয়েছিল। কিন্তু অ্যামাজনের এই জঙ্গল যে নিনার জন্য কতটা বিপজ্জনক
সে কথা সে বুঝতে পারে না। তাই অনুরোধ করার পরেও ফসেট নিনাকে সাথে নিতে রাজি হয় না। 1912 সালের মে মাস। ফসেটের দল ততক্ষণে পৌঁছে গেছে অ্যামাজনের গভীরে। ঘন জঙ্গল পার করে তারা আবার চলে যায় সেই নদীর বুকে। আর আগেরবারের মতোই একইভাবে আদিবাসীরা তাদের ওপর তীরের বর্ষণ শুরু করে দেয়। কিন্তু এবারে ফসেট এটার জন্য তৈরি হয়ে এসেছিল। নৌকা থেকে একটা টেপ রেকর্ডার আনিয়ে ফসেট কুইন অফ সোলজার নামের একটি গান চালাতে বলে, আর গানের সাথে সাথে গলাও মেলাতে থাকে। হাতে থাকা একটা সাদা রুমাল হাওয়ায় দুলিয়ে মুখে আমিগো বলে ওদের দিকে এগোতে থাকে। ফসেট এগিয়েই যাচ্ছিল, তবে হঠাৎ করেই একটা তীর এসে লাগে তার হাতে থাকা ডায়েরিতে। যেন পলকের মধ্যেই মৃত্যু তার চোখের সামনে দিয়ে হাতছানি দিয়ে গেল। ফসেট যত তাদের কাছে এগিয়ে যাচ্ছিল, তাদের তীরছোড়াও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। তারা এগিয়ে এসে ফসেটকে ঘিরে ধরে তাকে ভিতরে নিয়ে চলে যায়। বাইরে তখন তার সঙ্গীরা বুঝতে পারছে না যে কি হচ্ছে, তাই বন্দুক তাক করে অপেক্ষা করা ছাড়া তারা আর কিছুই করতে পারে না। হঠাৎই দেখে কয়েকজন আদিবাসী বাইরে বেরিয়ে আসছে। তারা তো গুলি চালানোর জন্য একেবারেই তৈরি, কিন্তু তখনই তাদের পেছনে আসে ফসেট আর তাদেরকেও ভেতরে ডেকে নিয়ে যায়। তাদের অঞ্চলে ঢুকে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা মোটেও কাম্য ছিল না। দৃশ্যটা এমনই ভয়ঙ্কর ছিল যে মরি সেটা দেখে আঁতকে উঠেছিল। এই আদিবাসীরা ছিল মাংসাশী আদিবাসী গোষ্ঠী, তবে কোনো পশু পাখি নয়। তারা ছিল নরখাদক আদিবাসী গোষ্ঠী, আর এখন তারা একটি মানুষের দেহকে আগুনে পোড়াচ্ছে খাওয়ার জন্য। ফসেট মরিকে বোঝায় এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আসলে তারা বিশ্বাস করে মৃত ব্যক্তিকে পুড়িয়ে খাদ্য হিসেবে গ্রহণ করলে তার আত্মার শান্তি হয়। কিন্তু মরি তা মানতে চায় না। বাকিদেরও সে তার সাথে চলে যেতে বলে, কিন্তু বাকিরা কেউ তার কথা না শুনে সবাই ফসেটের পথই অনুসরণ করে। ফসেট এবং কস্টিনরা আদিবাসীদের সর্দারের সাথে কথা বলে। ফসেট একটা গলার হার ওই সর্দারের ছেলেকে উপহারও দেয় আর জানতে চায় সোনার শহরের কথা। লোকটি জানায় তারাও সোনার শহরের কথা শুনেছে, কিন্তু এর থেকে বেশি তারা কিছু জানে না। হয়তো সামনে থাকা নদীর ওপারে বসবাসকারী মানুষগুলো তাদের কিছু সাহায্য করতে পারবে। আধুনিক সভ্যতার থেকে এত দূরে অ্যামাজনের গভীর জঙ্গলের মাঝে এই আদিবাসীরা নিজেদেরই একটা আলাদা দুনিয়া বানিয়ে রেখেছে, যা দেখে ফসেট আর তার সঙ্গীরা সবাই খুবই আপ্লুত। সন্ধ্যা নেমে আসার আগেই ফসেটরা তাদের অঞ্চল থেকে বেরিয়ে পড়ে। মরিকে খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় ঝোপঝাড়ের মাঝে মদ্যপ এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় মরি পড়ে আছে। তার নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতাটাও নেই। এমনকি নিনার পাঠানো ফসেটের ব্যাগে থাকা খাবারটাও সে একা লুকিয়ে খেয়ে নিয়েছে। যাত্রার শুরু থেকেই সে সবার জন্যই সমস্যা তৈরি করে আসছে। এখনও সে থামে না। নদীর ওপরে যখন খুবই স্রোত বাড়ে, তখন মরির ভুলের জন্যই তাদের সঞ্চিত খাবারগুলো জলে ভেসে যায়। তাদের অনেক খাবার নষ্ট হয়ে যায়। সেদিন মরির পায়ে যে ক্ষত হয়েছিল সেখানে ইনফেকশনও হয়ে গেছে। এখন সে আবার জ্বরেও ভুগছে। এইভাবে চলতে থাকলে মরিকে নিয়ে জার্নি করা একেবারেই সম্ভব নয়। তাই ফসেট তাদের অবশিষ্ট ঘোড়া, খাবার, এমনকি পথ চেনানোর জন্য একজন ইন্ডিয়ানকেও সাথে দিয়ে মরিকে ফেরত পাঠিয়ে দেয় তাদের শহরের উদ্দেশ্যে। মরির মতো একজন সুপরিচিত অভিজ্ঞ অভিযাত্রীকে নিয়ে এত সমস্যায় পড়তে হবে তা কেউ আগে ভাবেনি। কিছুদিন যেতেই ফসেট দেখতে পায় দেয়ালে কিছু মানুষের মুখ খোদাই করা আছে। সে বুঝতে পারে তারা প্রায় গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছে। তখনই হঠাৎ কস্টিন চিৎকার করে ওঠে আর তাকে ফিরে চলে আসতে বলে। তাদের কাছে আর কোনো খাবার নেই, যতটুকু আছে তাতে খুব বেশি হলে আর হয়তো 1 সপ্তাহ চলবে। যে মরিকে বাঁচানোর জন্য তাদের অবশিষ্ট ঘোড়াটাও তারা দিয়ে দিল, সেই যাওয়ার সময় তাদের খাবারের মধ্যে তেল ঢেলে দিয়ে গেছে যাতে সব কিছুই নষ্ট হয়ে যায়। মরির এমন কুৎসিত মানসিকতার জন্য ডেস্টিনির এত কাছে এসেও, এত কষ্ট করার পরেও ফসেটকে খালি হাতে ফিরে যেতে হয়। ফসেট বাড়ি ফিরে আসে। তার একটা মেয়ে হয়েছে। জ্যাক আর ব্রাইনও অনেকটা বড় হয়ে গেছে। ফসেটের অবর্তমানেও নিনা তাদের সন্তানকে ভালোভাবেই লালন পালন করেছে। পরের দিন ফসেটকে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে যেতে হয়, আর সেখানে গিয়েই সে জানতে পারে মরিও আজ সকালেই বাড়ি ফিরে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সুস্থভাবে বাড়িতে ফেরার পরেও ফসেটের কাছে কৃতজ্ঞ থাকা তো দূরের কথা, এখানে এসে মরি ফসেটের বিরুদ্ধেই অভিযোগ করেছে। সে অভিযোগ করেছে মরিকে তারা জঙ্গলে ফেলে রেখে চলে এসেছে, আর সোনার শহরের কোনো চিহ্ন তার চোখে পড়েনি, বরঞ্চ তারা আদিবাসীদের সাথে খেলাধুলা করেই সময় পার করেছে। আর এভাবেই ফসেট রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির টাকা ধ্বংস করছে। তাই এখন সোসাইটির সবার সামনে ফসেটকে তার কাছে ক্ষমা চাইতে হবে। এমনকি নিনাকেও এই সময় উপস্থিত থাকতে হবে। ফসেটও জানায়
তাদের গন্তব্যস্থলে পৌঁছতে না পারার কারণটা মরি নিজেই ছিল। সাথে এটাও জানায় মরি কিভাবে প্যারাফিন ঢেলে তাদের অবশিষ্ট খাবারটাকে নষ্ট করে দিয়েছিল। এই সমস্ত অভিযোগ অস্বীকার করে মরি ফসেটকে ক্ষমা চাওয়ার কথা বলতে থাকে। ফসেটও ক্ষমা চেয়ে নেয়, কিন্তু মরির কাছে নয়। সে ক্ষমা চেয়ে নেয় তাদের সঙ্গীদের কাছে, কারণ সেই সময় তাদের কথা শুনে মরিকে পরিত্যাগ করাটাই উচিত ছিল তার। এই কথা বলেই ফসেট আর তার সঙ্গীরা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি থেকে ইস্তফা দিয়ে দেয়। এরপরই ফসেট বাড়ি এসে জানতে পারে ওয়ার অফিস থেকে চিঠি এসেছে, তার মানে তাকে যুদ্ধে যেতে হবে। জ্যাক এখন বড় হয়েছে, সে বাবাকে ছোট থেকেই কখনো কাছে পায়নি। আর এই মিশনের ব্যর্থতার পরে চারিপাশে তার সমালোচনা শুনতে শুনতে সেও আজ ক্লান্ত। তাই যখন জ্যাক জানতে পারে তার বাবাকে আবারও চলে যেতে হবে, তখন সে ফসেটকে তার পরিবারের প্রতি দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন করতে শুরু করে। এইসব শুনে ফসেট নিজেকে ঠিক রাখতে পারে না আর জ্যাকের গায়ে হাত তুলে ফেলে। বাবা ছেলের মধ্যে দূরত্ব যেন আরও বেড়েই যায়। 2 বছর কেটে যায়। ফসেট তখন যুদ্ধক্ষেত্রে রয়েছে। 1916 সালে বিশ্বযুদ্ধে ফসেট ক্যাপ্টেনের ভূমিকা পালন করে। সেই যুদ্ধে প্রচুর সেনা মারা যায়, তার মধ্যে তাদের এক সঙ্গীরও মৃত্যু হয়। ফসেট প্রাণে বেঁচে ফিরেছে, কিন্তু সরাসরি ক্লোরিন গ্যাসের সম্মুখীন হওয়ায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধক্ষেত্রে ফসেটের বীরত্বের জন্য তাকে লেফটেন্যান্ট কর্নেল পদেও উন্নীত করা হয়েছে। কিন্তু জ্যাক তাতে সন্তুষ্ট নয়। জ্যাকের চোখে তার বাবার আরও অনেক অনেক বড় সম্মান প্রাপ্য ছিল। বিশ্বযুদ্ধের পর অনেকগুলো বছর কেটে গেছে। এখন 1923 সাল। ফসেটের চোখের ক্ষতটাও এখন সেরে গেছে, কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে গেলেও ফসেটের মনের মধ্যে সোনার শহরের সুপ্ত আকাঙ্ক্ষাটা এখনও রয়ে গেছে। কিন্তু এইবার ফসেট একা নয়, তার এই স্বপ্ন পূরণ করার জন্য জ্যাক তার পাশে দাঁড়াতে চায়। নিনার কাছ থেকেও আবার অ্যামাজনের জঙ্গলে সেই সোনার শহরের খোঁজে যাওয়ার অনুমতি নিয়ে নেয় জ্যাক। জ্যাক ভেবেছিল কস্টিনো তাদের এই যাত্রায় সামিল হবে, কিন্তু সে এখন একটা পরিবারে আবদ্ধ। এর আগে সে যখন ফসেটের সাথে কাজ করেছে তখন সে একা ছিল, কিন্তু এখন তার একজন স্ত্রী আর সন্তান আছে। তাই পুরনো ঝুঁকি সে আর নিতে পারবে না। এরপর 1 বছর সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পর 1924 সালে প্রেস কনফারেন্সে ফসেট ঘোষণা করে যে তারা আবার অ্যামাজনের সেই যাত্রা শুরু করবে। আর এই যাত্রায় ফসেটের সঙ্গী হবে তার সুপুত্র জ্যাক ফসেট। সে এই কনফারেন্সটি ডেকেছিল স্পন্সরশিপের জন্য। এখানে আমেরিকান নিউজপেপার এবং রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির মতো বড় সংস্থা থেকে ফসেটের অ্যামাজন যাত্রার জন্য স্পন্সর করে। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সব থেকে বড় সম্মানজনক স্বর্ণপদকটি দিয়ে কর্নেল ফসেটকে পুরস্কৃত করা হয়। ফসেটের এত বছরের কর্মজীবনে আজ প্রথমবার সে একটা প্রাপ্য কিছু সম্মান পেল। ফসেট নিজের কাছ থেকে একটা ছোট কম্পাস বের করে আর সেটা জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রধান কর্মকর্তাকে দেখিয়ে বলে, গত 20 বছর ধরে এটা আমার কাছে রয়েছে। যদি আমি সেই লস সিটি অফ জেডে পৌঁছে যাই, যদি আমি সেখান থেকে ফিরে না আসতে পারি, তাহলে এইটা আমি পাঠিয়ে দেব আমার সাফল্যের প্রমাণ হিসেবে। নিনা, ব্রায়েন আর জনকে বিদায় জানিয়ে ফসেট জ্যাকের সাথে বেরিয়ে পড়ে তার অ্যামাজন অভিযানে। এবারের জার্নিতে প্রায় 40 মিলিয়নের বেশি মানুষ তাদের পাশে ছিল। সাধারণ মানুষের মনেও অ্যামাজনের এই সোনার শহর সম্পর্কে একটা আশা তৈরি হয়েছে। সোনার শহর জেড নিয়ে ফসেটের যে স্বপ্ন, তা এখন শুধু তার একার নয়, পুরো 40 মিলিয়ন মানুষের। 1925 সাল। অ্যামাজনের গভীর জঙ্গলে জ্যাককে নিয়ে ফসেট বিভিন্ন দুর্গম পথ পার করে যাচ্ছে। সেই যে অঞ্চলে তারা অপেরা সঙ্গীত শুনতে পেয়েছিল, আজ সেটা পুরো ফাঁকা। এই সব কিছুই সে তার ছেলে জ্যাককে দেখায়। ফসেট নিনাকে একটা চিঠি লেখে। সে জানায় জেডে পৌঁছানোর আগে এটা সম্ভবত তার শেষ চিঠি। তার সাথে বাকি যারা এসেছিল তারা এখান থেকে ফিরে যাচ্ছে। এখানে তাদের এক ইন্ডিয়ান আদিবাসী গোষ্ঠীর সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের কাছ থেকে অনেক তথ্যই পাওয়া গেছে। আর কিছুটা দূরেই নাকি একটা গুহা রয়েছে। সেখানেই নাকি একটা বড় পাথর আছে যা মানুষ এবং ঘোড়ার আঁকা ছবি দিয়ে ভরা। আর হয়তো সেটাই জেডের মূল প্রবেশদ্বার। এই গোষ্ঠীর নেতা খুবই হৃদয়বান। সে তাকে মনে করিয়ে দিয়েছে, দিনের শেষে আমরা সবাই সমান, আমরা সবাই একই মাটি দিয়ে তৈরি। এই সব কিছু সে নিনার জন্য ওই চিঠিতে লিখে সেটা পাঠিয়ে দেয়। এরপর তারা যথারীতি সেই সমস্ত জঙ্গল অতিক্রম করে গভীর জঙ্গলের মধ্য দিয়ে এগোতে থাকে। কিন্তু হঠাৎই তারা থেমে যায়।
সামনে অপর এক আদিবাসী গোষ্ঠী তাদের দিকে অস্ত্র নিয়ে এগিয়ে আসছে। ফসেট জ্যাককে শান্ত হতে বলে, কারণ এদেরকে অ্যাপ্রোচ করার উপায় জানা আছে ফসেটের। ফসেট তার দ্বিতীয় অভিযানে আদিবাসী গোষ্ঠীদেরকে যেভাবে রুমাল দেখিয়ে আমিগো বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, এখানেও সে ঠিক সেটাই চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রথা এখানে কাজ করে না। ওই আদিবাসী গোষ্ঠী তাদের দুজনকে তাড়া করে। ফসেট আর জ্যাক প্রাণপণে ছুটতে থাকে। ছুটতে ছুটতেই তারা অপর এক গোষ্ঠীর সীমান্তে ঢুকে যায়। যেই গোষ্ঠী ফসেটদের তাড়া করছিল, সেই গোষ্ঠী এই আদিবাসীদের দেখে সেখান থেকে পালিয়ে যায়। এই আদিবাসীরা তাদের দুজনকে চারদিক থেকে ঘিরে নিজেদের এলাকায় নিয়ে যায়। ফসেট জ্যাককে সাহস জোগানোর জন্য বলে তাদের সাথে কিছুই হবে না, তাদের ভবিতব্য কখনো এখানে শেষ হয়ে যেতে পারে না। ওই আদিবাসী গোষ্ঠীর নেতা আলোচনা করে, এই ক্রিশ্চিয়ান আমাদের দলের অন্তর্গত নয়, এর আত্মার শান্তির ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। সন্ধে নামলে তাদের দুজনকে নিয়ে গিয়ে বসানো হয় নদীর ধারে। চারিদিকে তাদের দলের অন্যান্য লোকজন জ্যাক আর ফসেটকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদেরকে একটা খুলিতে করে কিছু একটা পানীয় পান করানো হয়। জ্যাক ফসেটকে বলে, বাবা, আজ এখানেই আমরা মারা যাব। কিন্তু ফসেট তার উত্তরে বলে, জীবন রহস্যময়, এখানে অনেক কিছুই আছে যা আমাদের অজানা। আমরা যা জীবনে দেখেছি হয়তো কোনো সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারেনি। এরপর ফসেট এবং তার ছেলে জ্যাক জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর পর তাদেরকে কাঁধে নিয়ে চলে যাওয়া হয় পুড়িয়ে ফেলার জন্য। কথায় আছে, মৃত্যুর আগে নাকি 7 মিনিট তোমার মস্তিষ্ক জীবনের সব থেকে ভালো কিছু মুহূর্তগুলোকে মনে করে। আর এখন ফসেটের চোখে ভেসে আসে জ্যাকের সাথে কাটানো তার ছোটবেলার সেই সমস্ত স্মৃতি। এভাবে বহু বছর পার হয়ে যায়। 1925 সালের পরে জ্যাক আর ফসেটের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার দেশ থেকেও বহু লোক বারবার এসেছে, কিন্তু কোনো রকমের চিহ্ন তারা পায়নি। নিনা জিওগ্রাফিক্যাল সোসাইটির চিফের সাথে দেখা করে। সে জানায় একজন ব্রাজিলিয়ান তার সাথে দেখা করতে এসেছিল। সেই লোকটি জানিয়েছে জ্যাক আর ফসেট নাকি অ্যামাজনে ইন্ডিয়ানদের সাথে বসবাস করছে, আর একটা কম্পাস তার হাতে দিয়ে গেছে চিফকে দেওয়ার জন্য। চিঠিতে জানিয়েছে এই কম্পাসটা দেখে চিফ নাকি নিজেই বুঝে যাবে। নিনা কখনোই মানতে চায়নি জ্যাক এবং ফসেট আর কখনোই ফিরবে না। সে সব সময় বিশ্বাস করে এসেছে তার স্বামী যত দূরেই যাক না কেন, সবশেষে সে তার কাছেই ফিরে আসবে। আর সারাটা জীবন পর 1954 সালে নিনা মারা যায়। তবে মৃত্যুর আগে পর্যন্ত সে আশা রেখেছিল যে তার স্বামী এবং ছেলে অবশ্যই ফিরে আসবে। ফসেট আর জ্যাকের নিখোঁজ হওয়া নিয়ে বিভিন্ন রকম মতবাদ পাওয়া যায়। কারো মতে তারা আদিবাসীদের হাতেই মারা গেছে, তো কারো মতে তারা সেই সোনার শহর জেডের খোঁজ পেয়েছে, আর সেই সোনার শহরে তারা এতটাই অভিভূত যে সেখান থেকে আর কখনোই ফিরে আসেনি। আবার কারো মতে হয়তো তারা ওই আদিবাসীদের সাথেই থেকে গেছে। হারিয়ে যাওয়া সভ্যতায় সোনার শহরের প্রতি ফসেটের সেই বিশ্বাস প্রায় 100 বছর ধরে উপহাসের মুখোমুখি হয়েছিল। কিন্তু 21 শতকের প্রথম দিকে অনেক প্রত্নতাত্ত্বিক অভিযান হয়েছে অ্যামাজনে, আর সেখানে প্রত্নতাত্ত্বিকরা অ্যামাজন জঙ্গল জুড়ে প্রাচীন রাস্তা, সেতু, কৃষিকাজ এবং বসতির এক আশ্চর্যজনক নেটওয়ার্কের খোঁজ পায়, যেটা সেই সময়ের সভ্যতার থেকে অনেকটাই উন্নত। 21 শতাব্দীর প্রথম দিকে পাওয়া এই সাইটগুলোর সাথে ফসেটের প্রস্তাবিত লস্ট সিটি অফ জেড অর্থাৎ সেই সোনার শহরের অবস্থানের সাথে প্রচুর মিল পাওয়া গেছে। অর্থাৎ ফসেটের প্রস্তাবিত সেই সোনার শহরই ছিল অ্যামাজনের জঙ্গল জুড়ে থাকা সেই সভ্যতা, যেই সভ্যতার রাস্তা, সেতুর ডিজাইন সেই সময়েরকার থেকে অনেক বেশি উন্নত। আর হয়তো সেটাকেই ফসেট লস্ট সিটি অফ জেডের নাম দিয়েছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।